প্রথমে আমি যদি বলি যে কার সাধ্য আছে আওয়ামী লীগকে ঠেকায়, এইটি আমার শিরোনাম আমি করেছি, কারণ আমরা দেখেছি আজকে বাংলাদেশের নারীরা যেভাবে করে নিপীড়নের শিকার, হিজাব না করার জন্য আরেক নারী তাকে মারধর করছে, পথে ঘাটে তাকে উত্তক্ত করা হচ্ছে কেন হিজাব করছে না, তার সবকিছু সীমিত করা হচ্ছে। বাংলাদেশের নারীরাই কি যথেষ্ট নয় যে এই সমস্ত ষড়যন্ত্রকারীদের ঠেকিয়ে দেওয়ার? রোকেয়া প্রাচী। ধন্যবাদ সুলতানা আপা, ধন্যবাদ আপনার যারা দর্শক আমাদেরকে দেখছেন। লিসাকে দেখে ভাল লাগলো এবং সাজেদা আপাকেও ভাল লাগলো। আমি খালি শুরুতে একটুখানি বলে নেই যে আমি একজন গর্বিত বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির একজন রাজনৈতিক কর্মী। এটা আমার গর্বের জায়গা, গর্বের পরিচয়। আমি সেটি হয়তো সুলতানা আপার মনে নেই, আমি আমার যারা দর্শক দেখছেন তাদেরকে এটা গর্বের সাথে জানাতে চাই। যেটি আপনি শুরু করলেন যে আওয়ামী লীগকে ঠেকাবে সাধ্য কার, দেখেন আওয়ামী লীগের জন্ম যখন হয়েছে তখন বাংলাদেশ নামটি হয়, তখনও আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার পাইনি, শোষিত বঞ্চিত বাংলার জনগণের পূর্ব পাকিস্তানের জনগণের অধিকারই প্রতিষ্ঠিত হয়নি। এরকম একটি সময় বঙ্গবন্ধুর হাত ধরে ছাত্রলীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে যাত্রা শুরু, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগকে তো ঠেকাতে পারেনি ইয়াহিয়া খান, পারেনি নিয়াজি, পারেনি ভুট্টো, পারেনি টিক্কা খানরা। আইএসআই তো তখনও ছিল, তখনও পাকিস্তানের সেই হানাদার বাহিনী ছিল, কিন্তু তারা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগকে ঠেকাতে পারেনি, বঙ্গবন্ধুকে ঠেকাতে পারেনি। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সেই নেতৃত্ব দানকারী একটি রাজনৈতিক দল, যার নেতৃত্বের মধ্য দিয়ে কিন্তু ৩০ লাখ শহীদ এবং ৩ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। তো আজকের এই বাংলাদেশে যে যারা যে মানে আজকে বিকাল পর্যন্ত যদি বলি, যারা গুটি কয়েক ৫০, ৩০, ২০, ১০, ১৫ এরকম যারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চায়, সেটা আমার কাছে আমাকে খুব বেশি ভীত সন্ত্রস্ত এখন করে না। দেখেন বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হবে, মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করতে হবে, সকল পরিকল্পনা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ৫ তারিখে যখন বাংলাদেশের সাথে সম্পৃক্ত হন এবং বাংলাদেশে তাকে আমরা শুনলাম যে তিনি বাংলাদেশের প্রধান হবেন, তিনি এসে কিন্তু প্রথম যে কথাগুলো বললেন সেটি হচ্ছে উনি বাংলাদেশকে, মুক্তিযুদ্ধকে, ১৯৭১ সালকে, সকল কিছুকে তিনি মুছে দেবেন এবং বঙ্গবন্ধুর বাড়ি পড়ছে, গণভবন লুটপাট হচ্ছে, যা কিছু হচ্ছিল তখন, মুক্তিযোদ্ধাদের ছবি ভাঙচুর হচ্ছিল, সেখানে তার কিন্তু কোন রকমের পজিটিভ রিয়াকশন আমরা দেখিনি, বরং ওনার মধ্যে এক ধরনের জিঘাংসা বা ওনার মধ্যে এক ধরনের, আমরা তো ওই জিনিসগুলো জানি, উনি রিসেট বাটন চাপতে বলেছেন, তারপরে আমরা দেখেছি সব একে একে মুক্তিযুদ্ধের সব স্মৃতি, মুক্তিযুদ্ধের সব ইতিহাস তারা লুণ্ঠনের চেষ্টা করেছে, এমনকি ২৬শে মার্চ তারা পালন করছে না, তাই না? এমনকি গতকাল তারা, আজকে আমরা জানি আজকে আমাদের জাতীয় পতাকা দিবস, কোনো আনুষ্ঠানিকতা কি আছে? নাই। এগুলো হরণের চেষ্টা করেছে এবং কোন দুই একটা রাজনৈতিক দল, ধরেন সিপিবি, এরা হয়তো এগুলোকে ধারণ করে, কিন্তু বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, এদেরকে বারবার মাইনাস করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের রাজনীতি থেকে। যারা করেছে তারা কারা? আর ওইটাতে যদি একটু ফোকাস করতেন, সেই সঙ্গে যে বাংলাদেশ আমি আসছিলাম, আসলে আমি আসছি, হ্যাঁ এই জায়গাটাতে আসছিলাম, সেটা হচ্ছে দেখেন বলতেন আপনি, হ্যাঁ না আমি সেখানে আসছি, আপনাকে তো ৫ তারিখ ওই জায়গাটা বুঝতে হবে যে ইউনূস সাহেব এটা সূত্রপাত করেছেন, উনি হুট করে উড়ে এসে এটা করেননি, উনি এর সাথে সম্পৃক্ত এবং উনি কিন্তু বারবার প্রধান উপদেষ্টার জায়গায় থেকে, যেটা একজন রাষ্ট্রের প্রধান বলতে, উনি কিন্তু বলেছেন আওয়ামী লীগের, উনার দুটো স্টেটমেন্ট আমরা পেয়েছি, একটা হচ্ছে আওয়ামী লীগের কিছু মানুষ আমাদের সাথে মিশে যাবে আর আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা হবে, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না। উনি কিন্তু এই স্টেটমেন্টটা ক্লিয়ার করেছেন। যখন জাতিসংঘের প্রতিনিধি এসে বলল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এবং সকল রাজনৈতিক দলকে নির্বাচনে সমানভাবে সুযোগ দিতে হবে, তখন কিন্তু তিনি বললেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে সেটা আওয়ামী লীগের নিজের সিদ্ধান্ত, উনাকে একটু টেকনিক্যাল কথায় যেতে হলো এবং তারপর থেকে কিন্তু আজকের ঘটনাটা সূত্রপাত, গত কয়েকদিন যেটা ঘটছে। তারপরে আমরা দেখলাম হাসনাতের বক্তব্য, আমরা দেখলাম নাসির পাটোয়ারির বক্তব্য, আমরা দেখলাম আসিফ মাহমুদের বক্তব্য, এবং এই যে তারা কিন্তু পরস্পর যে কথাটা বলার চেষ্টা করলো সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ
নিশ্চিহ্ন হয়ে যাবে, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, আসতে পারবে না, বাংলাদেশ আওয়ামী লীগকে রিফর্ম করে আসবে এরকম প্রস্তাবনা আসছে। তারা সেনাবাহিনীকে ঘিরে যে মিথ্যাচারটা করলো সেখানে জবাবটা হচ্ছে আমার এরকম যে, প্রথমত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ রিফর্ম হবে কি হবে না, বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্ত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যার, এবং বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবে কিনা সে সিদ্ধান্ত অন্য একটি রাজনৈতিক দলের সদস্যরা নিতে পারে না। আমরা দেখেছি যে যখন এনসিপি হলো, সারা বাংলাদেশে যখন কোনো সভা নিষিদ্ধ, তখন কিন্তু আমরা দেখছি এনসিপি, এবি পার্টি, ইনকিলাব মঞ্চ, তারা কিন্তু শাহবাগে দিনে রাতে সমাবেশ করছে আওয়ামী লীগের নিষিদ্ধের প্রয়োজনে, এবং তারা সেখান থেকে সেনাবাহিনীকেও যেমন উড়িয়ে গুড়িয়ে দেবে, তেমনি বাংলাদেশ আওয়ামী লীগকেও নিশ্চিহ্ন করার ডাক দিচ্ছে। তো আমার কাছে যেটা মনে হয় যে এই মুহূর্তে আসলে তাদের যে পরিকল্পনা সেটি হচ্ছে, যেহেতু আন্তর্জাতিক চাপ আছে এবং জঙ্গির উত্থানের কথা বলে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মাধ্যমে বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন, অনেকগুলো ইস্যু তৈরি হওয়ার কারণে ডক্টর ইউনূস তার সমস্ত পালিত পৃষ্ঠপোষকতায় লালন পালন করা যে সকল জঙ্গি সংগঠন তিনি তৈরি করেছেন, এবং জামাত, শিবির এবং রাজাকার আলবদর আল শামসে যুদ্ধাপরাধীদের নিয়ে পাকিস্তানের আইএসআই আছে, ডিপ স্টেট ষড়যন্ত্রের সেই যারা রেজিম চেঞ্জ করে সেই চক্রান্তকারীরা আছে, সবাই মিলে তারা একটা নতুন প্ল্যান মাঠে ছেড়েছে, যেটি হচ্ছে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে বা নিষিদ্ধ করবে সেই আন্দোলনটা যেমন চালাবে, তেমনি সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করবে, যার ফলে সেনাবাহিনীকে তারা কিন্তু উস্কানি দিচ্ছে। সেনাবাহিনীকে উস্কানি দিলে যেটা হবে, সেনাবাহিনী রিয়াক্ট করবে এবং একটা ধরনের পরিস্থিতি হবে যেখানে জনগণ ভার্সেস সেনাবাহিনী। বাংলাদেশে যদি একটা মানে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে নির্বাচন করার প্রক্রিয়াটা ডক্টর ইউনূসের প্রয়োজন হচ্ছে না, কারণ উনি তো নির্বাচন করতে চান না। তো উনি নির্বাচনও করতে লাগছে না, এবং উনি চাইলেই তখন একটা দীর্ঘ সময় ধরে উনি ক্ষমতায় থাকতে পারছেন। তো সেই কারণে আমার কাছে মনে হচ্ছে যে নাসির পাটোয়ারি যেটা বলছে, হান্নান মাসুদ যেটা বলছে, সার্জিস আলম যেটা বলছে, আসিফ মাহমুদ যেটা বলছে, হাসনাত যেটা বলছে, ওরা হচ্ছে মাঠের প্লেয়ার, কিন্তু অ্যাকচুয়াল প্ল্যানটা হচ্ছে ডক্টর ইউনূস নির্বাচন চান না, তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান, তিনি দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চান, কারণ জামাত ইসলাম এবং হেফাজত বা জঙ্গিদের যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশনকে যদি উনার মানে ফলপ্রসূ করতে হয়, তাহলে উনাকে এই লাইনেই যেতে হবে, এবং সেখানে পাকিস্তানের আইএসআই তো মদত রয়েছে, স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের জঙ্গিদের উত্থান তো আমরা দেখতে পাচ্ছি। কাজে সেই শক্তি অপশক্তি গুলোকে উনারা যেহেতু কম্পাইল করতে পেরেছেন, সে কারণে উনারা এরকম একটা অবস্থা এখন এই মুহূর্তে বিরাজ করছে, এবং উনারা এটা নিয়ে একটা এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে, যাতে বাংলাদেশে গৃহযুদ্ধ হয়, জনগণ ভার্সেস সেনাবাহিনী হয়, কারণ পুলিশ প্রশাসনকে তো আগেই ধ্বংস করে ফেলা হয়েছে। তো এটা হচ্ছে তাদের একটা সম্মিলিত একটা ষড়যন্ত্র, এটাকে বলা যেতে পারে মেটিকুলাস স্লিপ ষড়যন্ত্রের পার্ট 2। জি জি, অনেক অনেক ধন্যবাদ, বুঝতে পেরেছি। কিন্তু আমার ওই প্রশ্নটার উত্তরটি পেলাম না যে বাংলাদেশ আওয়ামী লীগকে কে ঠেকাবে। লিসা, আচ্ছা আমি কিছু বলছি, আপনি তখন কথা বলেছেন দেখে আমি ভুলে গেছি। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগকে ঠেকানো অসম্ভব ব্যাপার, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এমন কিছু না যে আপনার মন চাইলেও আপনি গাছটা উপড়ে ফেললেন, আপনার মন চাইলেও আপনি কাগজে লিখে দিলেন। তো বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে কোটি কোটি জনগণের, কোটি কোটি মানুষের, স্বাধীনতার পক্ষের মুক্তিযোদ্ধাদের, বীরাঙ্গনাদের, প্রগতিশীলতাদের, ধর্মনিরপেক্ষ মানুষদের, ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী নির্বিশেষে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে ধারণ করে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে সেই রাজনৈতিক দল যে স্বাধীনতার পক্ষের এবং স্বাধীনতায় নেতৃত্ব দানকারী একটি রাজনৈতিক দল। সে কারণেই বাংলাদেশ আওয়ামী লীগকে ডক্টর ইউনূস চাইলেই, হাসনাত বা এরা চাইলেই কোনোদিন সম্ভব না, কারণ তাদের দাদার দাদা যে ইয়াহিয়া খান, আইয়ুব খান, ভুট্টো, নিয়াজি, টিক্কা খান, তাদের পক্ষে সম্ভব হয়নি, তারা পরাজিত হয়ে 16ই ডিসেম্বরে ফেরত যেতে বাধ্য হয়েছিল। এবং তাদের যে দোসররা, তারা এখন যে কিলবিল করছে বাংলাদেশে, এই কিলবিল বাহিনী যতই করুক, তারা এখন ধরেন বাংলাদেশে রক্তগঙ্গা মানে বইয়ে দিচ্ছে, বাংলাদেশে লাশ, নারীর সম্ভ্রমহীনতা কি না করছে তারা। ছোট 3 বছরের বাচ্চাও রেহাই পাচ্ছে না, নারী শিশুও বাদ যাচ্ছে না, 3 বছরের ছেলে শিশু বাদ যাচ্ছে না। কিন্তু তারা যতই করুক, এখানে যতই জঙ্গিবাদকে তারা অভয়ারণ্য করুক, যতই জাহাজ ভর্তি জঙ্গি আসুক, অস্ত্র আসুক, তারা যতই জেলখানা থেকে জঙ্গিদেরকে মুক্ত করে দিক,
কোনো লাভ নাই। 25শে মার্চে অপারেশন সার্চ লাইটের যে হানাদার বাহিনী এসেছিল বাংলাদেশে, তাদের ফেরত যেতে হয়েছিল, তাদের পরাজয় বরণ করে যেতে হয়েছিল। এবং বাংলাদেশে আমি একটু শেষ করি, বাংলাদেশে 51% নারী, বাংলাদেশের অর্থনীতির চাকাটা নারীর হাতে। তো এই নারীরা শেখ হাসিনার কর্মী, কারণ শেখ হাসিনার কর্মী এই কারণে শেখ হাসিনা মেয়েদেরকে আত্মনির্ভরশীল করতে শিখিয়েছে, মর্যাদাশীল করতে শিখিয়েছে, সাহসী করেছে, তাদেরকে নিজের পায়ে দাঁড়ানো এবং একজন আত্মমর্যাদাশীল নারী হিসেবে সংসারে ভূমিকা রাখা, দেশে ভূমিকা রাখার ক্ষেত্রে, ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে আজকের নারীরা কিন্তু যে জায়গায় পৌঁছে গেছে, আপনি চাইলেই, এত সহজ না নারীদেরকে আপনি দমিয়ে ফেলবেন, আজকে বৃদ্ধদেরকে দমিয়ে ফেলবেন, আজকে উদ্যোক্তাদের দমিয়ে ফেলবেন, আজকে ভাষার লোকজনকে দমিয়ে ফেলবেন, এটা অসম্ভব, অসম্ভব।